আইনজীবী হিসেবে কিছু কথা এক্ষুনি এই মুহূর্তে ওপেনলি রাখা যাবে না, রাখা উচিত হবে না। এই কারণে আমি বিশ্বাস করি এই মামলাটি মানে so far the legal point is concerned, মামলাটির লিগ্যাল ব্যাটারের ক্ষেত্রে এখনো ইনকমপ্লিট, মানে এখনো শেষ হয়ে যায়নি। আমি জানি না আপনারা এক্ষুনি রিভিউ পিটিশন করে ফেলেছেন কিনা বা করতে যাচ্ছেন কিনা, এই বিষয়টা বিস্তারিতভাবে আমি অফিসিয়ালি জানি না। তাহলে আইনি লড়াইটা যেহেতু এখন জারি থাকার কথা, এখন সুযোগ কিছু আছে, অপশনস আর দেয়ার, সো আমি এটা এক্ষুনি কনক্লুড করতে পারছি না। বলে আমি একটি কলেজে পড়াইও বটে, ভিজিটিং শুনলে তাকে একটু প্রশ্ন করতে ইচ্ছে করে। আমি একটি মানবাধিকার কর্মীও বটে। সামনে পেলে এই মামলা সংক্রান্ত প্রশ্নে আপনারা সবার সামনে যদি জিজ্ঞেস যদি 100 জন অপরাধী ছাড়া পেয়ে যেতে পারে, একজন নিরপরাধ ছাড়া যেতে পারে না, একজন নিরপরাধ সাজা পেতে পারে না, এই হচ্ছে জুরিসপ্রুডেন্সের কথা, আইনের বেসিক কথা। এটা পশ্চিমবাংলার কথা নয়, এটা ভারতবর্ষের শুধু কথা নয়। জুরিসপ্রুডেন্সের ইতিহাস, সভ্যতার যাত্রাপথের দীর্ঘ ইতিহাস, সভ্য গণতান্ত্রিক দেশে দেশে এই জুরিসপ্রুডেন্সকে মান্যতা দেয়া হয়, তা সে ওয়েস্টার্ন কান্ট্রি হোক আর আমাদের দেশেই হোক। যে তথাকথিত প্রগতিশীল আইনজীবীরা, আমার আগে থেকে কথাটা বলছি, তিনি আইনজীবী, আমি তারই সজাতি, আমি সেই অর্থে তারই কলিগ। বিভিন্ন সভামঞ্চে এই তত্ত্ব, এই বক্তব্য, বক্তৃতা দেন তিনি, তারা দেন এবং হাততালি করুন। আবার সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে দাঁড়িয়ে, কলকাতা হাইকোর্টের প্রাঙ্গণে দাঁড়িয়ে জাজেসের সামনে দাঁড়িয়ে বলছে যে এন্টায়ার প্রসেস ইজ এরিয়াস, তাই সবাই চাকরি চলে যেতে হবে। আমার মনে হয়, আমি বিশ্বাস করতে ভালোবাসি, তিনি যে রাজনৈতিক দলে, আমি নিশ্চয়ই কোন রাজনৈতিক দল ভালো মন্দ এই কথা বলতে এখানে আসেনি, তিনি যে বিশেষ রাজনৈতিক দলের সাংসদও বটে, প্রগতিশীল বামপন্থী দলের সাংসদ। বিশ্বাস করুন, আজকে যদি কোনো সমাজবাদী পার্টির কোনো সাংসদ তথা আইনজীবী যদি এই কাজটা করতেন, আপনাদের পথে বসাতেন, আমার কোনো আপত্তি থাকতো না। যদি দক্ষিণপন্থী, প্রতিক্রিয়াশীল দক্ষিণপন্থী দলের একজন সাংসদ তথা একজন রাজনৈতিক নেতা তথা আইনজীবী করতেন, আমার আপত্তি ছিল না। আমার আপত্তিটা সেখানেই, তিনি প্রগতিশীল কথা বলেন, ভারতবর্ষের সংবিধান নিয়ে তার অনেক লম্বা চড়ে বক্তব্য শুনেছি আমি। তাতে এই যে জুরিসপ্রুডেন্সের যে বেসিক কথাটা, এটা তিনি তার এই মামলা লড়বার প্রক্রিয়াতে তিনি তার প্রয়োগ করলেন না। আমার এটা আপত্তির জায়গা। যাই হোক, আমার মূল প্রথম যে নাগরিক হিসেবে কথাটাই আছে, এখানে আপনারা রাস্তায় বসে আছেন, যেদিন এই জাজমেন্টটা হলো, এই মামলার গোটা প্রক্রিয়ায় নীলকান্ত ঘোষ যে সংগঠন করেন, আমি সেই সংগঠনের আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে একেবারে গোড়া থেকে মামলায় ছিলাম। আমি প্রতিদিন ছিলাম, প্রতিটি হিয়ারিং এ ছিলাম, গোটা প্রক্রিয়ার সঙ্গে আমি ইনভলভ আমার মতো করে। আমার বুদ্ধি পরামর্শ দিয়ে আমরা কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি। সিনিয়র অ্যাডভোকেট প্রতীক ঝা লড়েছেন। এবার একটা কথা মাথায় রাখতে হবে, এখানে কোনো ব্যক্তি, কোনো এক্স ওয়াই জেড কোনো অ্যাডভোকেট তিনি কতটা ভালো আর্গুমেন্ট করতে পেরেছেন কি পারেননি, এটা শুধু বড় মানে শুধু বিচার্য বিষয় নয়। আমি যেহেতু প্রথমেই বলে নিয়েছি, আমার প্রথম বক্তব্য একজন নাগরিক হিসেবে বক্তব্য। ভারতবর্ষের সুপ্রিম কোর্টের এই যে এই মামলা যে রায় হলো, অত্যন্ত বেদনাদায়ক যে রায় হলো, তাতে মানে হাজার হাজার প্রশ্ন, শত শত প্রশ্ন আমাদের নাগরিক সমাজে রয়ে গিয়েছে। যে প্রক্রিয়া বিচার ব্যবস্থাটা হলো, মামলা শেষ দিন চিফ জাস্টিস, অনারেবল চিফ জাস্টিস উঠে যাচ্ছেন কোর্ট ছেড়ে, যে বলিলাঙ্গুজে উঠে যাচ্ছেন, এত স্বাধীন ভারতবর্ষের নাগরিক হিসেবে তা মানতে পারি না, হয় না। আমি দেখিনি কখন এটা। মানে যেভাবে এই মামলাটা হিয়ারিং হওয়ার কথা ছিল, পয়েন্ট টু পয়েন্ট যেভাবে আনসার হওয়ার কথা ছিল, একটা ভাবুন, 5খানা 6খানা ভলিউম হয়েছে মামলার, রায় 41 পাতার রায়, কেন হলো না? প্রত্যেকটি পয়েন্টে চিফ জাস্টিসের উত্তর করার কথা ছিল এখানে, কিন্তু
কিভাবে, কেন, আকস্মিকভাবে গোটা ব্যবস্থা যারা মানে দুর্নীতির বিরুদ্ধে লড়তে গেলেন প্রগতিশীল নেতারা, প্রগতিশীল আইনজীবীরা, তথাকথিত আইনজীবীরা, জুডিশিয়ারির মধ্যে রাজ্য সরকারের ভূমিকা, মানে সমস্ত শক্তিটাই চলে গেল আপনাদের বিরুদ্ধে, প্রতিকূলতার দিকে। রাজ্য সরকারের বিরুদ্ধে প্রশ্ন করতে ইচ্ছে করে। আজকে যখন মাঝখানে মার খেলেন, আমি সেটা কলেজে স্টাফ রুমে ছিলাম, আমার বন্ধুরা বলেছে কি বিভৎস পিটিয়েছে। মিনিমাম মানবিকতা থাকলে এটা করতে পারে। তোমরা চুরি করেছো, অন্যায় করেছো, আবার চোরের মায়ের বড় গলা করে তুমি এমন ভাবে নির্দয় হয়ে পেরেছ। তোমাদের মাস্টারদের সামনে নতুন হয়ে ক্ষমা চাওয়ার কথা তোমার, তা না করে তুমি আজকে এরকমটা করলে। আমি শুধু নাগরিক হিসেবে আরেকটা কথা বলতে চাই, ওটা পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের কথা বা নাই বললাম, যারা দূরে আছেন আপনাদের আত্মীয় পরিজন, যারা সচেতন নাগরিক, তারা নিশ্চয়ই এই ঘটনার মর্মাহত শুধু তাই নয়, আপনাদের এই আন্দোলনের পাশে আছে। ফলে পশ্চিমবাংলার অসংখ্য মানুষ, আমি জানি না সেই মাননীয় মানে আইনজীবী কিভাবে মুখ দেখাচ্ছেন মানুষের কাছে। আমি এ পর্যন্ত যতজন মানুষের কাছে গেছি, যারা মানে যারা যোগ্য ক্যান্ডিডেট, যারা টাকা দেয়নি, যারা দুর্নীতি করেনি, তাদের চাকরি চলে যাবে বরং এটা হয় কখনো? আইনজীবী হিসেবে আমি এখনো বিশ্বাস করি যে কোনো প্রয়োজনে 24 ঘন্টা আমাকে পাবেন, আমি আপনাদের পাশে আছি, সাহায্য করব। কিছু জানি, কিছু বিষয় যোগাযোগ আছে, কোথায় গেলে, কাকে বললে, কোন আইনজীবী এই সাবজেক্টটার ক্ষেত্রে উপযুক্ত হবে, কোন পয়েন্টে রাখা ভালো হবে, নিশ্চয়ই আমার কথা শেষ হবে না। নিশ্চয়ই আপনারা সিনিয়র অ্যাডভোকেট প্যানেলের সঙ্গে নিশ্চয়ই কথা বলছেন, বলুন। সকলের মতামতের প্রেক্ষিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আবার যাতে করে রিভিউ পিটিশনটা ভালো করে ফাইল করা যায়। এই রিভিউ পিটিশনের পক্ষে বিপক্ষে, রিভিউ পিটিশনের পক্ষে বিপক্ষে যুক্তি আছে, সেটা আমি এই ওপেন ফোরামে রাখছি না, রাখার কথাও নয়। এগুলো নিয়ে নিশ্চয়ই পরে কথা হবে। আপনাদের এই লড়াই জারি থাকুক, আশা করব আপনারা এই লড়াইতে জয়ী হবেন।